সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার সামাল দিতে সাশ্রয়ী পথে হাঁটছে সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ হলেও জনস্বার্থে দাম অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সংকট মোকাবেলায় স্কুলগুলোতে অনলাইন অফলাইন ক্লাসের সমন্বয় এবং সপ্তাহে 6 দিন পাঠদানের মতো নতুন পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জ্বালানিদের কৃত্রিম সংকটের কথা জানিয়েছেন। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় বৈশ্বিক জ্বালানি সংকট সমাধান কি, আর এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য বিএনপি, এবং আছেন সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য জামাত ইসলামী। এছাড়াও আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবে অধ্যাপক ডক্টর শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনে পর্দায় দেখানো নাম্বার। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। জুলাই সনদ ধারণ করে বিএনপি, বাস্তবায়ন আদেশকে প্রতারণার দলিল আখ্যা, স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ কমিটি করার প্রস্তাব, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান বিরোধীদের। এপ্রিলে বাড়ছে না তেলের দাম, জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন, 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তাব, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। দেশ জুড়ে হামের প্রকোপ, রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু, ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা, 9 মাসের আগেই আক্রান্ত বাড়ায় 6 মাসের ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত তালিকা প্রকাশ শিগগিরই, ভুয়া সনদে নেওয়া চাকরির তালিকাও হবে, নিশ্চিত করা হবে জুলাই যোদ্ধাদের সুবিধা, সংসদে মন্ত্রী। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল, জড়িত কেউ ছাড় পাবে না, শেষ পর্যায়ে তদন্ত, জানালেন চিফ প্রসিকিউটর। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের আলোচনা। আপনি জানেন যে আমাদের দেশে বৈশ্বিক একটা সংকট শুরু হয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষিতে। জ্বালানি তেল নিয়ে নানা রকম তুগলকি কাণ্ড হচ্ছে। অনেকে প্যানিকে তেল মজুত করছে, আবার কেউ অবৈধভাবেও তেল মজুত করছে। এই বিষয়টা নিয়ে সরকার যেমন উদ্বিগ্ন, জনগণও এক ধরনের আতঙ্কের মধ্যে আছে। বিষয়টাকে আপনি আসলে কি সংকটের বিষয়টা সংকট হিসেবে দেখছেন, নাকি আপনার কাছে অন্য কিছু মনে হয়? না, সংকট তো বলতেই হবে, এটা বৈশ্বিক সংকট, এটা আমাদের একার সংকট না, সারা দুনিয়াব্যাপী এই গালফ ওয়ারের যে ইফেক্ট, আফটার ইফেক্ট বা ইফেক্ট, রানিং ইফেক্ট শুরু হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। তবে আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই, যেটা অনেক উন্নত বিশ্ব বা ওয়েস্টার্ন কান্ট্রিও এগুলা সামাল দেওয়ার জন্য তারা গলদঘর্ম হচ্ছে। বাস্তব আমাদের প্রতিবেশী দেশ সমস্ত দেশ, শ্রীলঙ্কা, তারপরে ভারত জুড়ে এটা নিয়ে একটা কি বলবো অস্থিরতা চলছে সর্বব্যাপী। তা স্বাভাবিকভাবে তার প্রভাব এখানে পড়বে, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু প্রবলেম যেটা হয়েছে আমাদের এখানে, যেটা আমরা এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি, এটা ধরেন আপনার ইকোনমির উপর চাপ পড়ুক, যাই পড়ুক, তেলের যে সংগ্রহ এটা বাড়াবার জন্যে সব ধরনের তৎপরতা গ্রহণ করা হয়েছে। এবং আগামী এপ্রিল নাগাদ, এপ্রিলের প্রথম এবং শেষ নাগাদ, এপ্রিলের প্রথম দিকে আপনার 45,000 মেট্রিক টন অলরেডি পৌঁছে যাবে, এক সপ্তাহের মধ্যে। এবং এপ্রিলের শেষ নাগাদ আরও সব মিলিয়ে এপ্রিলে শেষ নাগাদ 1,10,000 মেট্রিক টন আপনার তেল আপনি পাবেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন আমার কনজাম্পশন কত সেটা একটা ইস্যু। আমার কনজাম্পশন নর্মালি ধরেন 33 থেকে 35, বড় সিজনে একটু বেশি কম হয় আর কি। তো আমার এখানে যদি 33-35 হয়, তাহলে কিন্তু আমার 1,10,000-এ 3.5 মাসের আমার বেশি হয়ে যায় এপ্রিলে যে সংগ্রহটা আমরা করতে পারবো। আমাদের যে যোগাযোগ করা হয়েছে, এবং রাশিয়ার সাথেও যোগাযোগ করা হয়েছে, বিকল্প সোর্স যেখানে, সেখানেও যোগাযোগ করা হয়েছে, যাতে কোনো কি বলে স্যাবোটাইজ বা কোনো কিছু না হতে পারে, তাই না? তো সেই কথাটা মাথায় রেখে, আর বর্তমানের যে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে বিভিন্ন ওই তেলের পাম্পগুলোতে, পেট্রোল পাম্পগুলোতে লাইন আছে। স্বাভাবিকভাবে এটা হলো কি, আমরা যেটা এই কয়েকদিনে এই বিষয়গুলো বিশ্লেষণ করলাম, কারণ সাপ্লাই যেটা প্রয়োজন ছিল, ধরেন আমরা বিগত বছরের 25 সালের মার্চ মাসে যেই তেলের কনজাম্পশন বা সাপ্লাই ছিল, বা যা কনজিউমাররা যেটা ইউজ করছে, সেটা ধরেন এরকম 35,000-34,000 সামথিং মেট্রিক টন। তো এইবারও তো কম বেশি সেরকমই হবার কথা,
সেরকমই হবার কথা, কিন্তু প্রবলেম যেটা হয়েছে, ধরেন একটা পাম্প যেমন নিকুঞ্জ পেট্রোল পাম্প, তারা এই সময়ে মার্চ মাসে 25 সালে তাদের সাপ্লাই ছিল 6,000 সামথিং মেট্রিক টন। এই সময় এসে তাদের সেই সাপ্লাইটা 25 তারিখ পর্যন্ত, গত 25 তারিখ পর্যন্ত সাপ্লাই হয়ে গেছে 9,000 টনের বেশি। এটি কি মানে অস্বাভাবিক ব্যাপার না? হ্যাঁ, এবং কয়েকটা পাম্প এগুলা, এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন একই অবস্থা, সোনার বাংলা ফিলিং স্টেশন যেটা আসাদ গেটেন, সেটা ছিল 19,000 সামথিং মেট্রিক টন গত বছরের মার্চে। এবার 25 তারিখ পর্যন্ত 29,000 মেট্রিক টন অলরেডি তারা কি বলে 29,000 লিটার, আমি সরি মেট্রিক টন বলছি, 29,000 লিটার তারা অলরেডি সাপ্লাই করে ফেলছে। এই সাপ্লাইগুলো তো গভর্নমেন্টই দিচ্ছে, তাই না? তাহলে প্রবলেম হলো যে সংকটটা কেন হচ্ছে বা কি, এই যে প্যানিক, ফার্স্ট অফ অল প্যানিক, সেকেন্ড থিং হলো পেট্রোল মালিক বলেন বা মুনাফাখোর ব্যবসায়ী যারা মজুদদার, তারা এই দুষ্টামিটা করছে। কারণ প্রত্যেকেই জানে যে তেলের দাম বাড়বে, বাড়াটা সঙ্গত, স্বাভাবিক, সারা দুনিয়ায় বাড়ছে, শুধু বাড়া না, তেলের দাম আমাদের আশেপাশে সব দেশ আমাদের দেশের চাইতে তুলনামূলকভাবে বেশি। কিন্তু পাচারের ব্যাপারও আছে, সীমান্ত দিয়ে পাচার হচ্ছে। সেই জন্য অনেকেই বলছে যে এখন তেলের দাম বাড়ানো হোক, কারণ তেলের দাম বাড়াইলে আবার হয় কি, এই চাপটা তো আসলে সাধারণ মানুষের উপরে পড়ে স্বাভাবিকভাবে, আলটিমেটলি হ্যাঁ পড়ে। সেই জন্য আমরা মানে জনগণের যাতে কষ্ট না হয় সেই জন্য কিন্তু তেলের দামটা বাড়ানো হয় না। মানে প্রাইম মিনিস্টার অনেক চেষ্টা করেছেন, ওদিকে আমরা চেষ্টা করছি যাতে তেলটা পাচার না হয়ে যায়। খুব বেশি ডিফারেন্স হলো পাচার হওয়াটা স্বাভাবিক, এটা একটা। আর মজুদের যে বেশি 1046টা অপারেশন হয়েছে গতকাল পর্যন্ত, আমি জানি, আপনি জানেন যে হাজার হাজার 7,000 মেট্রিক টন ময়মনসিংহে এক পেট্রোল পাম্প মাটির নিচ থেকে পাওয়া গেল। এরকম চট্টগ্রামে, যশোরে বিভিন্ন জায়গায় অপারেশন হচ্ছে। তার মানে কি, মালিকরা করছে, পেট্রোল মালিকরা। আবার এর মধ্যে মানে ওই কী বলে সাবোটাজ হতে পারে, কারা কারা সরকারকে বিব্রত ব্যর্থ করবার জন্য এরকম হয়েছে। আবার হয় কি, মানে অনেকের মধ্যে একটা ধারণা যে তেল পাওয়া যাবে না, বোধহয় মহাসংকট দেখা দিবে। ওই যে মোটর সাইকেল চালায়, মোটর বাইক চালায়, সেও একবার তেল নিয়ে এটা বাসায় নিয়ে রেখে আবার ওই লাইনে ধরছে। তো এই ধরনের একটা ব্যাপার তো হচ্ছে। কিন্তু একটা কথা আমরা বলতে পারি যে তেলের যে পর্যাপ্ত প্রয়োজনটা, চাহিদাটা, সেটা আমাদের কাছে আছে এবং সেটা নিয়ে কোনো সংকট আশা করি হবে না, উদ্বিগ্ন হবারও কোনো কারণ নাই। আর সবচাইতে বড় কথা, ধরেন অকটেনের কনজিউমার কত পার্সেন্ট? 6.23% অনলি। আর পেট্রোলেরও 6 সামথিং এরকম, তার মানে 12 থেকে 12.5% হায়েস্ট এর কনজামশন আর কি, পেট্রোল এবং অকটেনের। যারা আমরা ভদ্রলোক এই মোটর সাইকেল চালাই বা গাড়ি চালাই তাদের ফুয়েল, আর জেট ফুয়েল কিছু আছে, মানে সব মিলিয়ে। আর বাকিটা ম্যাক্সিমাম ডিজেলটা হলো যেটা ধরেন কৃষি, সেচ এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজেল নাকি যথেষ্ট মজুদ। সেইখানে কিন্তু কোনো রকমের ক্রাইসিস সংকটের কথা কেউ বলছেন আল্লাহর রহমতে, যেটা আমাদের মানে লাইফ লাইন, আমাদের ইকোনমিকের লাইফ লাইন এবং আমাদের কৃষির লাইফ লাইন। হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু এমন কোনো সংকট নাই। হ্যাঁ, ঢাকা শহরে গাড়িও একটু কমেছে, ঢাকা শহরে অনেকেই আতঙ্কে বিভিন্ন জেলায় যারা গাড়ি টাড়ি চালাইতো, পাবলিক পরিবহনে চলছে, একদিক দিয়ে সুবিধা, জ্যামও একটু কমছে। তো এইটা তো পার্মানেন্ট সলিউশন না। আচ্ছা, আমি একটু সালাউদ্দিন আইয়ুবের কাছে যেতে চাই। আপনার এই সরকার যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে এই সংকটটাকে মোকাবেলার জন্য, এটা কি আপনি যথেষ্ট মনে করেন, আপনার দল কিংবা আপনি কি মনে হয়? দেখুন, যে কোনো রুগীর সুস্থ হওয়ার জন্যে স্বীকৃতিটা সবার আগে প্রয়োজন। রুগী বলতে হবে যে আমি অসুস্থ, দেন ডাক্তার আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই জায়গাটাতে নিজেকে চেঞ্জ করেন অথবা সলিউশন করেন। বর্তমান জ্বালানি মন্ত্রী বেমালুম জনগণকে দোষারোপ করে বলছেন, 300 ধারায় তিনি সংসদে বিবৃতি দিয়েছেন, সচিবালয়ে বিবৃতি প্রকাশ করেছেন যে দেশে কোনো সংকট নাই। এখানে সংকট নাই বলার মধ্য দিয়ে তিনি এই সংকট সমাধানের কোনো উদ্যোগ নেবেন না বলেই একটা ইঙ্গিত দিয়েছেন স্পষ্ট, যেহেতু সংকট নাই সুতরাং সংকট দূর করার উদ্যোগ আবার কিসের? এই যে মানে চিন্তাটা, এই সেন্টিমেন্টটা, এটাই কিন্তু সংকটের মূল কারণ আমি মনে করি। এই চিন্তাটা জায়গায় এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি। এক্ষেত্রে আমি বলবো সরকারের মধ্যেই দ্বিচারিতা আছে, সরকারের মধ্যে দুই ধরনের বক্তব্য আছে। জ্বালানি মন্ত্রী বলছে কোনো সংকট নাই, আবার শিক্ষামন্ত্রী বলছে যেহেতু সংকট আছে সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানকে 3 দিন অনলাইন 3 দিন অফলাইন করে ভাগ করে দাও। আমাদের শহীদুল ইসলাম বাবুল ভাইও অকপটে স্বীকার করছে বৈশ্বিক সংকট হিসেবে বাংলাদেশে তেলের সংকট আছে, অথচ মানে জ্বালানি মন্ত্রী বলছে কোনো ধরনের সংকট এখানে নাই। এটা অনেকটা জ্বালানি মন্ত্রী যে বক্তব্য দিয়েছে এটা কিতাবে আছে গোয়ালে নাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কারণ গতকালকে কৃত্রিম সংকটেরও একটা আমি বিষয় যেটা বলছি, আমরা দেখছি। কৃত্রিম সংকটের কথাই উনি বলছেন যে আসলে সংকট নাই, কৃত্রিমভাবে তুলে ধরা হচ্ছে তাদের সামনে। যখন গতকালকে সংসদের ভিতরে থেকে শুনলাম যে কোনো সংকট নাই, সন্ধ্যায় সংসদ থেকে বের হয়ে ট্রাস্টের এখানে দেখলাম যে প্রায় 3-4 কিলোমিটার বিরাট লাইন, লম্বা লাইন। আমি নেমে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম
আমি গতকালকে একটা টেলিভিশনে গিয়েছিলাম, সেখানে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ যাবত, বলতেছে 3 ঘন্টা যাবত দাঁড়ায় আছে। 3 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে একটা লোক, যদি এরকম হয় এটাকে আপনি সংকট বলবেন না? আপনি শুধু এটা নয়, অনেকে তো আতঙ্কেও নিয়ে জমা রাখছে, মজুদ রাখছে তেল। জমায়ে রাখছে, মজুদ রাখছে, এই সংখ্যাটা কত? আপনি 10% ধরেন, আমি ধরেই নিই যে জমায়ে রাখছে, আতঙ্ক করছে, আর 90% সেন্টিমেন্টকে আপনি কি অস্বীকার করবেন? এটা কি সংকট বলবেন না? বাংলাদেশে এখন আপনি যদি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে ঘুরেন, শত শত পাম্প পাবেন যেখানে লেখা আছে তেল নেই, বন্ধ। নির্দিষ্ট একটা সময় তারা বন্ধ রাখছে, বন্ধ রেখে রেখে চালাইতে হচ্ছে, কারণ তার তেল নেই। আমি যেই কনস্টিটিউয়েন্সিতে নির্বাচিত হয়েছি সংসদ সদস্য হিসেবে, কাপাসিয়ার তেল মালিক, পাম্প মালিক সমিতির যারা আছে, পাম্পের মালিক যারা আছে, এদের প্রায় সকলে আমার কাছে আসছে, ইউনোর কাছে গেছে, ডিসির কাছে গেছে, সুপারিশ নিচ্ছে যে তেল পাচ্ছে না। ডিপোগুলোতে বারবার ডিমান্ড দিয়েও তেল পাচ্ছে না। তারা বলছে তেল পাচ্ছে না, জনগণ তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, জনগণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। কী ধরনের ইউনিক কিছু মানে উপায়গুলো জনগণ বের করে তেল সংগ্রহ করছে। সাইকেল দিয়ে, মোটর সাইকেলের ট্যাঙ্কি খুলে নিয়ে এসে পাম্পে এসে তেল নিতে হচ্ছে, কারণ তেল এরকম পরিমাণ তেল মোটর সাইকেলে নেই যে পাম্প পর্যন্ত নিয়ে আসবে। এতটা ভয়াবহতা, এতটা শূন্যতা, এতটা কষ্টের মধ্যে মানুষের থাকার পরেও যদি বলে যে না কোনো সংকট নেই, সবচেয়ে কৃত্রিম সংকট, এটা জনগণের প্রতি এক ধরনের মোকারি, এটা জনগণের প্রতি এক ধরনের, আমি বলবো এক ধরনের তাচ্ছিল্যতা। আমি স্বীকার করা উচিত শুরুতেই এরকম। আমি একটু জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমের কাছে যেতে চাই। শামসুল আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। এই যে আমাদের দেশে যে হুট করে যে সংকটটা শুরু হলো, এই সংকটটার জন্য সরকার নানাভাবে এটা করার চেষ্টা, সমাধানের চেষ্টা করছে। আপনার কাছে কি কোনো সলিউশন, আপনি কি কোনো বলতে পারেন যে কিভাবে আসলে এই ক্রাইসিসটাকে আমরা করতে পারি, কন্ট্রোলে রাখতে পারি? আমার আজকে কথা বলার সুবিধা এবং সৌভাগ্য হচ্ছে দুইজন সংসদ সদস্য আছেন। তেলের সংকটের মধ্যে আমরা আছি, সরকার সরবরাহ বজায় রাখার চেষ্টা করছে। সেক্ষেত্রে তেলের মূল্য আন্তর্জাতিক বাজারে বেড়েছে, সরকার বাড়ায়নি। এক্ষেত্রে সরকার চাহিদা সীমাবদ্ধ রেখে বা চাহিদা নিয়ন্ত্রণ করে ব্যয় কমিয়ে সংকট মোকাবেলা করবে। এই অবস্থার জন্য আমরা প্রস্তুত ছিলাম, কারণ সরকার যুদ্ধ অবস্থার কারণে আমরা এই সংকট পড়েছি, এটা যত না সত্য, তার থেকে বেশি সত্য হচ্ছে সরকার এই সমস্যা ইনহেরিট করেছে। এবার আমি আসি, তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন বিদ্যুৎ খাতে, তার আগে সময়ে বিদ্যুৎ খাতে ঘাটতি ছিল 35 থেকে 40 হাজার কোটি টাকা। যাওয়ার সময় সেখানে 62 হাজার কোটি টাকা এসছে। তেল চালিত বিদ্যুতের পরিমাণ বাড়ানো হয়েছে, কেন বাড়ানো হয়েছে সেই ব্যাখ্যা তিনি দিয়ে যাননি। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে তেলের বিদ্যুৎ উৎপাদনের কোনো প্রয়োজন নেই, অথচ এবং তারা মের 2022 থেকে ফার্নেস অয়েলের বিদ্যুৎ নির্দিষ্ট পরিমাণে না উৎপাদন করতে পারলে তাদেরকে পেনাল্টি দেওয়ার কথা, তারা পেনাল্টি না দিয়ে তারা কন্টিনিউয়াসলি 22 সাল থেকেই আপনার ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে যাচ্ছে, প্রায় বছরে 20 হাজার কোটি টাকা। আমরা যখন কনজিউমার অ্যাসোসিয়েশন এই লাইসেন্স বাতিলের জন্য 42টা প্ল্যান্টের লাইসেন্স বাতিল করে 22 হাজার টাকা সেভ করতে বললাম এবং আদালতে মামলা দায়ের করলাম, তখন বিদ্যুৎ বিভাগ রাতারাতি তেল থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ালো এবং লোকের দেখালো যে তারা আগে সরকার লোডশেডিং করেছে, তারা লোডশেডিং করলো না। কিন্তু আমরা দেখলাম না যে 35-40 হাজার কোটি টাকা থেকে 62 হাজার কোটি টাকা ঘাটতি হয়ে গেল, এবং সেই ঘাটতিটাই নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে ঘাটতিটাও গ্রহণ করলো। এবং সেই সময় তথ্য ছিল বা তথ্য এখনো আছে, সরকার মাসে 10-12 হাজার কোটি টাকার বিদ্যুৎ কেনে, বিক্রি করে পায় 5 হাজার কোটি টাকার কিছু বেশি। সরকার অর্থ মন্ত্রণালয় থেকে ভর্তুকি বরাদ্দ দেয় 2200-2300 কোটি টাকা, 2600-2700 কোটি টাকা ঘাটতি থেকে যায়। গত দিনের সমকালের মিটিংয়ে বিদ্যুৎ মন্ত্রী বললেন যে বকেয়া 42 হাজার কোটি টাকা, 47 হাজার কোটি টাকা। এখন আসেন, এদিকে সরকার 3 কার্গো এলএনজি আমদানি করা
পাইপলাইনে রেখেছে। এই টাকা জোগাড় করা, এই বকেয়া পরিশোধ করা, 2026 সালে কিস্তিতে লোন পরিশোধের শুরু হবে, এসব কোনোটাই সরকারের সক্ষমতা ছিল না এবং রিজার্ভ শূন্য হয়ে গেছে। এবং এই আমদানিকৃত বিদ্যুতের বিল, কয়লা আনা, তারপরে এলএনজির বিল, এসব পরিশোধ করার মতো পয়সা সরকারের নেই। সরকারকে এটা মোকাবেলা করতে হলে তাকে এই যা হচ্ছে তাই করতে হতো যদি সংকট নাও হতো। তার মানে সরকারের এই এই উদ্যোগটা বাস্তবতাটা ঠিক আছে, সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে এগুলো ঠিক আছে? আমি পরেরটাই আসি। ঠিক যদি বলেন, আমি বলবো ঠিক নেই। আবার যদি বলেন এই অবস্থায় সরকার যা করছেন, যে বিদ্যুতের বা জ্বালানির দাম না বাড়িয়ে যে অবস্থা নিয়েছে, আমি মনে করি সরকার দূরদর্শিতার পরিচয় দিয়েছে। দাম বাড়ালেও উদ্বৃত্ত টাকা সরকারের কাছে নিত, কিন্তু সরকার ডলার পেত না এবং সরকার এগুলোকে আমদানি করতে পারত না। আবার এই সংকট নিরসন হতো না। তো এরকম একটা অবস্থায় সরকার পে স্কেলের জন্য যে 40,000 কোটি টাকা রাখা হয়েছিল, সেই টাকা সরকার ডাইভার্ট করে এদিকে আনছে, আরো সব উৎসাহ থেকে টাকা জোগাড় করে এই সংকটে মোকাবেলা করার চেষ্টা করছে। এটা একটা বলতে পারেন প্যারাসিটামল টাইপের অবস্থা, কোনো রকম ভাবে ঠেকিয়ে রাখা। সংকটের ব্যাপারটি সরকারের মধ্যে স্পষ্ট, যে ওই যে 3 দিনের ডে, মানে অনলাইনে ক্লাস, 3 দিনের ফিজিক্যাল ক্লাস, এসব করে সরকার মানে চাহিদা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং মোকাবেলা করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে মানে উদ্বেগের বিষয় হচ্ছে সরকারের নির্দেশ, আদেশ, সিদ্ধান্ত প্রতিপালনের সক্ষমতা সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নেই। আমি এই শামসুল আলম ব্যাপারটি আপনাকে এখানে একটু সরকার, থামাবো, আমি আপনার কাছে আবার আমি আসবো। এইটুকু একটা সেন্টেন্স আপনি নিয়ে নেন, যে এই যে সক্ষমতা নেই, প্রতিপালন করতে পারছে না, এই বিষয়টি সরকারে আমলে নিতে পারছে না। এইটা হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয়। সিদ্ধান্ত একটা হবে, আবার বদলাবে, আবার হবে, চলতে থাকবে। একটা প্র্যাকটিসের মধ্যে সরকার এসে গেছে, কিন্তু সরকারের হাত পা সঙ্গ প্রত্যঙ্গ বলতে পারেন যে প্যারালাইজড হয়ে গেছে, তারা ধন্যবাদ, ফাংশনিং ধন্যবাদ এ নেই। আপনাকে। আমি শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে আবারও আসি। সেটা হচ্ছে যে যে এই যে সরকার যেসব উদ্যোগ নিচ্ছে, এইসব উদ্যোগে জনগণ কেন আশ্বস্ত হতে পারছে না? না, জনগণ তো স্বাভাবিক, কারণ যুদ্ধ কত দূরে যায় কে যায়, মানুষ সেটা খবর রাখছে বা রাখবে। আশ্বস্ত সবসময় হতে পারে না। বন্যা হবে কি হবে না মানুষকে দেখেন না, সবাই রাস্তা দিয়ে মানে লাইন ধরে চাউল কিনে, আলু কিনে, তেল কিনে, এটা কিনে, আশঙ্কা থেকে এটি করা হয় আর কি। সরকার আশ্বস্ত করবে, সরকারের কাছে আবার মানুষের মধ্যে প্যানিক তো স্বাভাবিক একটা ব্যাপার, এটা তো থাকেই। ধরেন ব্যাংক যদি বলেন, ব্যাংক থেকে যদি আপনি একদিনের সমস্ত টাকা তুলে নেন, ব্যাংকের পক্ষে কি চলা সম্ভব? হয়েছে তো এরকম ঘটনা, হয় না? তো ব্যাঙ্কগুলো তো কলাপস করবে, দিতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। আর ধরেন এই মানুষ যেটা আমাদের তো মেইনটা আসলে বড় সিজন, ইরি সিজনের যে ব্যাপার, সেই জিনিসটা সরকারের মাথায় আছে। এবং আপনি দেখবেন যদি জ্বালানি তেলের দাম বাড়াই দেওয়া হয়, আমার ধারণা তখন বাজারে হিউজ সাপ্লাই আসবে। ডিউটি রিজন যারা মজুত করেছে তারা তো সেটা মার্কেটে ছেড়ে দেবে। সেই জন্যে সংকট যে ঘনীভূত হয়ে যাবে দ্রুতই, বিষয়টা এরকম না। এবং তেল পাইপলাইনে অনেক তেলের ক্রয়ের ব্যবস্থা হয়েছে, সেটা পাইপলাইনে আছে, সেটা আমরা পেয়ে যাব এপ্রিল নাগাদ। সুতরাং এখানে এবং দেখেন প্রতিদিন সরকারকে 167 crore টাকা কিন্তু এই খাতে, উনি যেটা বললেন, দিতে হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে। সুতরাং সরকারের জন্য এটা বিরাট চাপ, এটা ঠিক। আর সংকটের কথা আমার ভাই যেটা বলেছে যে সংকট নাই, জ্বালানি মন্ত্রী মিন করেছেন যে তেলের সংকট নাই। আমরা যেটা বলা হয়েছে যে সরকারের কাছে তেল নাই, সাপ্লাই হবে না, সেই সংকটটা নাই। কিন্তু ওই যে তেল যে সাপ্লাই দেওয়া হচ্ছে, প্রত্যেকটা পাম্পে আপনি খোঁজ নিয়ে দেখেন 1.5 গুণ সাপ্লাই দেওয়া হয়েছে। তারপরও তারা বেসামাল, মানে দিয়ে সারতে পারছে না, বা কেউ কেউ এর থেকে নিজেরাও মজুত করছে, কি করছে নানান জায়গায়, বললাম না বিভিন্ন জায়গায় অপারেশন হচ্ছে এবং তেল উদ্ধার হচ্ছে, তো ব্যবস্থা নেওয়া হচ্ছে সাথে। এখন ইদানিং ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটা পাম্পে। তো আমরা তো কী করবো, বাংলাদেশের মানুষ যুগে মাতাল, সারাক্ষণ সবসময়
উদ্বেগ উৎকণ্ঠা সবসময় আছেই। আর এটা তো সত্য, এটা তো সংকট তো হবেই। কিছুটা মধ্যপ্রাচ্যের যে তেলের মেইন সোর্স আমাদের যে জায়গা থেকে আমরা আনতাম, সেই জায়গায় এলএনজি এখন সরকার কিন্তু অনেক বেশি দামে সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকে এলএনজি কিনবার জন্য অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। সেই জন্য আমরা তৎপর আছি, সরকার খুব তৎপর আছে এবং সরকারের আন্তরিকতা আছে, সরকার চেষ্টা আছে। আমাদের বিরোধী দলের বন্ধুদের প্রতি অনুরোধ করবো কি, আমরা সংকট অস্বীকার করছি বেমালুম, এটা কথা না। আর এই পেট্রোল মন্ত্রী, জ্বালানি মন্ত্রী যেটা বলেছেন যে তেলের সংকটটা নাই, তবে এটা যে লাইন যে আছে এটা তো অস্বীকার করার উপায় কি, এটা তো সবাই দেখছে, দৃশ্যমান। সেই জন্য বিরোধী দলের যারা আমাদের বন্ধু তাদের আমরা অনুরোধ করব যে মানুষ যাতে প্যানিক না হয়, আমরা সবাই মিলেই যাতে মানুষকে আশ্বস্ত করতে পারি এবং সকলে যাতে হুমড়ি খায় পাম্পের পরে না পড়ি, এটা আমরা সকলে মিলে আমরা মানুষকে বোঝাবো, বলবো এটা। কিন্তু তেলের আমাদের আলহামদুলিল্লাহ এই শেষ মৌসুম বা জুন জুলাই পর্যন্ত তেলের সাপ্লাই যে বন্ধ হয়ে যাবে এরকম না। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে এবার একটু অন্য প্রসঙ্গে যাই আমি। সেটা হচ্ছে যে সংসদে জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে নানা রকম কথা হচ্ছে এবং আজকেও সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে। সো আপনার হযরত আব্দুল্লাহ কথা বলেছেন, আক্তার কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, আন্দালি পার্থ কথা বলেছেন। জুলাই সনদ নিয়ে আসলে সরকার তো বলছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। বিরোধী দলের কেন তাদের এত মানে সরকারের প্রতি অবিশ্বাস, এটা কেন? দেখুন, আমরা তো এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একই সাথে দুইটা ফলাফল পেয়েছি, দুইটা রেজাল্ট পেয়েছি। একটা হলো আমরা জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, আর একটা গণভোটের রায় পেয়েছি। দুইটার রেজাল্টের প্রেক্ষিতে, গণভোটের রায়ের প্রেক্ষিতে গণপরিষদ গঠিত হওয়ার মতোই সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, একই সাথে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। যেদিন সংসদ সদস্য হিসেবে আমরা শপথ নিলাম, সব ধরনের আয়োজন হলো। সরকারের পক্ষ থেকেই একই ব্যক্তিকে দুইটি শপথের জন্য চিঠি দেওয়া হলো। আমি সেই চিঠি পেয়েছি, আশা করি শহীদ হোসেন বাবুল ভাই সেই চিঠি পেয়েছেন। সেই চিঠি প্রেক্ষিতে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা বিরোধী দলীয় সংসদ সদস্য 77 জনেরা রয়েছেন, আমরা কিন্তু শপথ গ্রহণ করেছি। কিন্তু সংকট বা এই যে আলোচনার জন্ম দিয়েছে হলো বিএনপি এবং তার জোটে যারা রয়েছে তারা সেখানে গিয়ে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলো না। শপথ গ্রহণ না করার মধ্য দিয়ে, আমি একটু বলছি, আমরা শেষ করি। শপথ গ্রহণ না করার মধ্য দিয়ে তারা একটা এই সংস্কারের ব্যাপারে আশঙ্কা জনমনে তৈরি করে দিল। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার এখন, সবার কাছে প্রশ্ন, আসলে বিএনপিকে সংস্কার মানবে? বিএনপিকে আদৌ সংস্কার করবে? বিএনপিকে আসলে জুলাইকে ধারণ করে? আসলে জুলাইয়ের যেই দীর্ঘদিনের কষ্ট করে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস বসে সংস্কার কমিশনের যে সিদ্ধান্তগুলো, সেগুলোকে আসলে বাস্তবায়ন করবে? এই জনপ্রত্যাশা থেকেই জনগণের রায়কে যাতে বাস্তবায়ন করে, জনগণের ভোটের মাধ্যমে যে গণভোট হয়েছে, 70% গণভোটের এই রায় যেন কার্যকর করা হয়, সংস্কার পরিষদ গঠন করা হয় এবং সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়। সেজন্যই বিরোধী দল হিসেবে জনগণের কথাটুকু সংসদে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তুলে ধরেছেন এবং সংসদীয় নির্ধারিত কার্যবিধি অনুযায়ী নির্ধারণ নোটিশ আজকে নিয়ে এসেছেন। সেই নোটিশেরই নিষ্পত্তি বা আলোচনা আজকে সংসদে অনুষ্ঠিত হয়েছে। এটা মানে হঠাৎ করেই বিরোধী দল সংসদে কোনো বিশেষ বিষয় উত্থাপন করেছে, বিষয়টি এরকম নয়। উত্থাপনের সূচনাই আমি বলবো বিএনপি তার এই শপথ গ্রহণ না করার মধ্য দিয়ে সেই জায়গায় করেছে এবং সন্দেহ কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং আরও বেশি ঘনীভূত হয়েছে। কারণ যতবারই এই আলোচনা উঠে যে সংস্কার পরিষদ গঠন করা হোক, এই সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের উদ্যোগ গ্রহণ করা হোক, তখনই কিন্তু সরকার দলীয় সদস্যদের মধ্যে যারা সংস্কার কমিশনে ছিলেন, যারা সংস্কার কমিশনে সবচেয়ে বেশি চা খেয়েছেন, সেই টেবিলে বসেছেন, জনগণকে বারবার আশ্বস্ত করেছেন, তারা লাফিয়ে উঠেন। তারা এই অবৈধ অধ্যাদেশ, সেই নানান বেড়াজালের মধ্যে করে তারা সংবিধান দিয়ে জুলাইকে চাপিয়ে ধরতে চান, জুলাইকে মাটি চাপা দিতে চান, হলে সংবিধান দিয়ে। এই জায়গাগুলো মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি করেছে। সেই জায়গা থেকে বিরোধী দলের পক্ষ থেকে এটা বারবার সেখানে উত্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমি আমাদের শামসুল আলম আমাদের সাথে কি আছেন? জি আছে।
আমি আপনাকে একটা প্রশ্ন করে আপনাকে আমি আপনাকে সাথে আমি শেষ করব। সেটা হচ্ছে যে আনু মোহাম্মদ বলেছেন যে অনেক দিন ধরে আমাদের দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সরকারের নিয়ন্ত্রণে নেই। এই সংকটটা অনেকটা আগে থেকেই শুরু হয়েছে। আপনার কাছে কি মনে হয়? এবং বিকল্প জ্বালানির কোনো সন্ধান আমরা করছি কিনা, সরকারের সেরকম কোনো উদ্যোগ আছে এখন কিনা? আমি আমার প্রথম পর্বের বক্তব্যে বলে এসেছি যে সরকার কি পরিমাণ আর্থিক ঘাটতি, বকেয়া, ঋণ এগুলো সরকার ইনহেরিট করেছে। এখন আসেন, তারপরে পাশাপাশি এও বলেছি যে সরকারের অঙ্গ প্রত্যঙ্গ যেমন বিপিসি, পেট্রো বাংলা, কোম্পানিগুলো, পদ্মা, মেঘনা, যমুনা, ইভেন পুরা সাপ্লাই চেনের পেট্রোল পাম্পগুলো, তারা সরকারের আদেশ প্রতিপালনের ব্যাপারে কমপ্লায়েন্স এনশিওর করতে পারছে না, করছে না, এটাই স্পষ্ট। এবং তেলের কালো বাজার তৈরি হয়েছে, যেটা সরকারি দলের সাংসদ মহোদয় যেটা বললেন, আমরাও মনে করি, বিশ্বাস করি যে হ্যাঁ, তেল পর্যাপ্ত না থাকলেও তেলের সরবরাহ আছে। এতটা সংকট হওয়ার কথা না যে 8 ঘন্টা লাইনে থাকার পরে ক্ষুব্ধ হয়ে ট্রাক ড্রাইভার পাম্পের ম্যানেজারের উপরে গাড়ি তুলে দিয়ে তাকে হত্যা করে ফেলেছে। এই এইসব অবস্থাগুলো তৈরি না হওয়ার মতো বা তৈরি হওয়ার মতো জ্বালানি সংকট নেই, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার বলতে তো প্রধানমন্ত্রী নয়, সরকার বলতে তো বিদ্যুৎ মন্ত্রী নয়, সরকার বলতে তো একেবারে পেট্রোল পাম্পের মালিক থেকে আরম্ভ করে বিপিসি জ্বালানি বিভাগ, তারা এই কমপ্লায়েন্স এনশিওর করতে পারছে না। সেটা সরকার কিভাবে দেখছে সেটা দেখার ব্যাপার। এবং সংসদেও এই ব্যাপারগুলো নিয়ে যেভাবে উদ্বেগ আসার কথা ছিল, আসছে না। এখানেই বড় ধরনের একটা বিভ্রান্তি। আমি আপনাকে এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে সংকট ছিল, সংকট যুদ্ধ না লাগলেও এরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়তাম। এবং গ্রীষ্মের সময় জ্বালানি সরবরাহের জন্য আমরা ডলারের সংস্থান করতে পারতাম না। যুদ্ধ না আসলেও এই অবস্থার শিকার আমরা হতাম। এখন আসেন, বিগত সরকারগুলো বলেছেন যে তাদের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি করে ঘাটতি প্রশমিত করা। ভর্তুকিও তারা দেবে না। ভর্তুকি তুলে এনেছে, একই বছরে 3 বার মূল্য বৃদ্ধি করে 3 বছরের মাথায় সমস্ত ঘাটতি সমন্বয় করে দেবে। এই বিষয়ে আজান দিয়ে বিআরসি আইন সংশোধন করে মূল্য বৃদ্ধির ক্ষমতা জ্বালানি এবং বিদ্যুৎ বিভাগ নিয়ে নেয়। তারপরেই তো সরকারের পরিবর্তন হলো। এইবার আসেন আমরা কি বলেছি সেটা এই মুহূর্তে আপনাকে স্মরণ করতে বলবো। একটু আমরা সংক্ষেপে যদি বলেছি বলেন। আমরা বলেছি যে বিদ্যুতের মধ্যে, জ্বালানির মধ্যে, গ্যাসের মধ্যে, কয়লার মধ্যে, সবকিছুর মধ্যে লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় হয়ে ব্যয় বৃদ্ধি হয়েছে। লুণ্ঠন প্রোটেক্ট করেন, লুণ্ঠন অ্যাসেস করেন, রেগুলেটরি কমিশনকে বলেন গণশুনানি করে মূল্য বাড়াই, গণশুনানি করে মূল্য কমানো হোক। মূল্য কমানোর জন্য আমরা একবার শুনানি করতে বাধ্য করেছিলাম, সেসব ইতিহাস নিশ্চয়ই আপনার ভুলে যাননি। আমরা প্রতিবারই দেখাইছি কত টাকা করে কমানো যায়। শেষ গণশুনানিতে আমরা হিসাব করে দেখাইছি 2022 সালে 4 টাকা কমানো নয়, 40,000 টাকা কমানো যায়। সরকারের বিকল্প অবস্থা হচ্ছে, সরকার এখন বিআরসি কে আদেশ দিক যে ভোক্তারা বছরের পর বছর ধরে যে দাবি করে আসছে, তুমি তাদের নিয়ে গণশুনানি করে সরকারকে পরামর্শ দাও যে কোন খাতে কতখানি কমানো যায়। তারা সরকারকে পরামর্শ দিক, আইনে পরামর্শ দেওয়ার দায়িত্ব বিআরসি। এইবার আসেন বিআরসির চেয়ারম্যান এবং বিআরসি কি করেছে, গণশুনানি বিরোধী অবস্থান নিয়েছে। গণশুনানি করে না, ঘরে বসে মূল্য বৃদ্ধি করায়। বিআরসি কে বয়কট করেছে ক্যাব। সেই অবস্থায় সরকার বিআরসি চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেছে, বিআরসি চেয়ারম্যান পদত্যাগ করেনি। তাহলে ক্যাব গণশুনানিতে যাবে না, যাচ্ছে না, গণশুনানি হয়নি। এই কমানোর জন্য ব্যবস্থা নেওয়ার আর কোনো কর্তৃপক্ষ নেই। এই অবস্থায় কম্পিটিশন কমিশন অকেজো, ভোক্তা অধিদপ্তর অকেজো, বিআরসি অকেজো। এসব কিছু সক্রিয় করার বিষয়টি সংসদে আলোচনা হচ্ছে না কেন? এক আচ্ছা, নাম্বার, এটাকে কেন পুনরুদ্ধারের ব্যবস্থা হচ্ছে না, আমরা কমানো হচ্ছে না, আমরা আশা করার করব জন্য আয়োজন শামসুল আলম হচ্ছে যে না কেন? সংসদে বিষয়টা নিয়ে আলোচনা হবে। আমার হাতে খুব বেশি সময় নেই। আপনার কাছ থেকে মূল্যবান আমরা পরামর্শ শুনলাম, আপনাকে ধন্যবাদ।
আমি শহীদুল ইসলাম বাবুল। এবার আমি আপনার কাছে আসছি এই সংস্কার পরিষদ, গণভোট এবং এই অধ্যাদেশগুলো নিয়ে বিএনপির অবস্থান কি কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি, একদম স্পষ্ট, মানে স্বচ্ছ কাচের মতো স্পষ্ট। বিএনপি আগেও যা বলেছে, জুলাই চার্টারের সময় দীর্ঘ আলোচনা হয়েছে, সেখানেও যা বলেছে এখনও তাই বলছে এবং ভবিষ্যতেও তাই বলবে। কেন বলবে? বিষয়টা হলো জুলাই চার্টার, জুলাই সনদ। সমস্ত রাজনৈতিক দল তর্ক বিতর্ক আলোচনা ডিবেট সব শেষে আমরা জুলাই চার্টার স্বাক্ষর করেছি। জুলাই চার্টার স্বাক্ষর করেছি, সংবিধান সংস্কার আদেশ না। জুলাই চার্টার এবং সংবিধান সংস্কার আদেশ, তার মধ্যে অনেক পার্থক্য এবং ব্যত্যয় হয়ে গেছে। আমি তো ওটা স্বাক্ষর করিনি, আপনি জোর করে আমাকে চেরোতা খাওয়াচ্ছেন। হ্যাঁ, আপনি কেন জোর করে খাওয়াবেন? এবং শুধু সেটা না, আমি যে নোট অফ ডিসেন্ট দিয়েছি যেসব জায়গায়, সেই জায়গাটা তো একটা মৌলিক অনেক জায়গা আছে এখানে, সেই জায়গাটা আপনি এই আদেশের মধ্যে রাখেননি। এবং গণভোটের যে চারটেই, এটা টোটালি একটা মানে কি বলবো, ধূম্রজাল, গাঁজাখুরি। এখন আপনি বলতে পারেন যে আপনি কেন গণভোটে ভোট দিয়েছেন, আই হ্যাভ নো অপশন তখন। বাট এখন তো একটা সার্বভৌম পার্লামেন্ট হয়েছে, এর উপর তার কোনো কিছু নাই। সবরিন একটা পার্লামেন্ট হয়েছে, তখন তো সেটা ছিল না। হ্যাঁ, তো সেই জন্যে আমাদের বক্তব্য দেখেন, সংবিধান সংস্কার আদেশ, এই আদেশ তো প্রেসিডেন্ট দিতেও পারেন না। কোন 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 ধারা বলে তিনি দেবেন? তবে হ্যাঁ, গণভোট ঠিক আছে, বাদ দিলাম। গণভোট, মানুষ যে ভোট দিয়েছে তার প্রতি একটা রেসপেক্ট কেন দিয়েছে? যে সংস্কার চায় মানুষ, বা আমরাও বলেছি। দেখেন, সংস্কার আমরা তো বলিনি কখন। দেখেন, বারবার বিএনপিকে সংস্কার বিরোধী বলবার চেষ্টা হয়েছে নির্বাচনের আগে থেকে, কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে ধারাবাহিক। মানুষ এসব জেনেছে, শুনেছে, বুঝে তারপরে বিএনপিকে ভোট দিয়েছে, তাদেরকে না। তাদের কথা আস্থা করলে তাদেরকে ভোট দিত না। এখন আপনি বলবেন যে 69% দিছে আবার সংস্কারের পক্ষে। অবশ্যই সংস্কারের পক্ষে, সংস্কারের পক্ষে তো আমিও। আমি কেন সংস্কারের পক্ষে না? বিএনপি যে সংস্কারের যে 31 দফা দিছে, জুলাই চার্টার যেটা দিছে, সেটার সাথে আপনি কেন নাই? জুলাই চার্টারের সাথে আপনি কেন নাই? বরং এখানে গণভোটে যদি এই বিষয়টা উল্লেখ করা হইতো যে রাজনৈতিক দলগুলো, একটা কথা, এখানে তো ব্যাপক গোজামিল 4টে কোশ্চেন দিয়েছেন। ধরেন 2টা কোশ্চেন আমি অ্যাগ্রি করি আর 2টা কোশ্চেন ডিসএগ্রি করি, ওখানে কি আমি লিখবো আমি 2টা সমর্থন করি আর 2টা আর 2টা না? মানে গণভোটের প্রশ্নগুলো ছিল, অপশন আছে। এবং গণভোটে প্রশ্ন আনছেন আপনি ভাব সম্প্রসারণের মতো মৌলিক জায়গাটা আনছেন, এর পিছনে যে ডিটেইলস আছে সেটা কি কোনো মানুষ পড়ে ভোট দিয়েছে? আমার ধারণা তারেক রহমান সাহেব ভোট চেয়েছেন, সেই কারণে মানুষ ভোট দিয়েছে। আপনাদের জন্য দিয়েছে ম্যাক্সিমাম ভোট, সেটা আমি মনে করি না। তো চেয়েছে কেন? সংস্কারের জন্যে, পরিষ্কার বক্তব্য। তো সংস্কার যে আমরা করব না, আপনাকে এই কথা কে বলেছে? বারবার আপনি আমাকে সংস্কার বিরোধী বলবার চেষ্টা করছেন, প্রথম থেকে ব্র্যান্ডিং করছেন। যেমন আওয়ামী লীগালারা কইতো বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী দল, মুক্তিযুদ্ধ ধারণ করে না। হ্যাঁ, এখন সেই মুক্তিযুদ্ধকে বিএনপিকে ধারণ করা লাগতেছে। হ্যাঁ, আর কোনো ধারণ করবার লোক নাই। আমাকে এখন বলা যাচ্ছে সংস্কার বিরোধী। ভাই, সংস্কার যদি আমরা না চাইতাম, আপনার আগে আমরা সংস্কার দিয়েছি। এবং সংস্কারের যে 31 দফা জুলাই চার্টার, সেই জায়গাটায় আপনি আসেন। জুলাই চার্টার এর জন্য আজকে সংসদে আলোচনা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে, এবং সেখানে জামাতে ইসলাম, এনসিপি জোট, তারা এইটা নিয়ে তেমন কোনো যুক্তিসঙ্গত মানে উত্তরই দিতে পারেনি, দাঁড়াইতেই পারেনি। এখানে আন্দালিব রহমান সাহার্থ সাহেব, সালাউদ্দিন আহমেদ সাহেব যারা কথা বলেছেন, আইনমন্ত্রী কথা বলেছেন, হ্যাঁ, এবং যথেষ্ট যুক্তি তথ্য এবং দিয়ে এর এগেনস্টে বিরোধী দলীয় যিনি প্রধান, তিনি কিছু আবেগের কথা বলেছেন বা যুক্তির কথা বলেছেন, বিগত ইতিহাসের কথা বলেছেন, যেটা আমাদের অঙ্গীকার, এটা না হলে আমরা ইতিহাসে আস্থা করে যাব, হ্যান ত্যান। এখন খালি আপনারা সংবিধানের কথা কন, আইনের কথা কন। তার মানে উনিও বুঝছেন যে আসলে এখানে আইন টাইন কোনো বিষয় না। বিষয়টা হলো যে আমরা এটা ওয়াদা করেছি, জুলাই হয়েছে, সুতরাং এগুলা হইতে হবে। সেই জন্য আমার কথা হলো কি, যে সংস্কারটা আমরা অবশ্যই করি, একসাথেই করি, এবং একটা সংস্কার কমিটি হবে সমস্ত রাজনৈতিক দলকে দিয়ে। আজকে হবে কি, মানে আজকে এইটা উঠেছে, এই দাবি উঠেছে যে একটা সংবিধান কি বলে, সংশোধন বা যাই বলেন, সংবিধান সংস্কার একটা কমিটি হবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে যদি হয়, আমার মনে হয় না এটা কোনো বেসিক সমস্যা হয়ে যাবে। আর আমাদের তো অঙ্গীকার আছেই, আমরা যেটা জুলাই চার্টারে স্বাক্ষর করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এবং আমি আপনাকে বলি, এই জুলাই চার্টারের মধ্যে আমরা ঐক্যমত্য হয়েছি কিন্তু 80 থেকে 85% জায়গায় আমরা একমত হয়েছি। জামাতও কিছু কিছু পয়েন্ট দিছে, কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমিও কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি, অন্য রাজনৈতিক দলও নোট অফ ডিসেন্ট দিয়েছে। তখন কথা হয়েছিল, ওখানে লেখাও আছে যে রাজনৈতিক যারা ম্যান্ডেট পাবে তারা তাদের ওই কি নোট অফ ডিসেন্টের অংশটুকু হয়তো বিবেচনায় নেবে না, তাদের মতো করে বাকিটা তারা এক্সিকিউট করবে।
তো এখানে তো কোনো সমস্যা আমি দেখছি না সংস্কারের। কিন্তু আপনি হাই হয়েছেন, দুনিয়াব্যাপী একটা সংকট শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, মানুষের একটা উদ্বেগ উৎকণ্ঠা, এটা এগুলো নিয়ে আপনি যতটা না কথা বলতেছেন, ডে অন থেকে আপনি আরে ভাই সংবিধান সংস্কার আদেশ কই গেল, এটা গেলো ওইটা গেলো। সেটা কি 1 মাসের একটা পার্লামেন্ট, 4 দিন মাত্র আমি পার্লামেন্ট অংশগ্রহণ করলাম, অনলি 4 days। হ্যাঁ, আপনি এখনই এটা মানুষ যাইতেছে মইরা, সংকট, পৃথিবীর যুদ্ধ শুরু হয়ে গেছে, সেইটা নিয়ে আপনার কোনো মাথা নেই। আমি জানি না এটা তাদের কি অ্যাসাইনমেন্ট। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী আজকে পার্থ একটা কথা বলেছে যে সংবিধানের কথা উঠলে আপনারা এক ধরনের আতঙ্কে ভোগেন এবং ওদিকে যেতে চান না, এবং উনি বলেছেন যে মুক্তিযুদ্ধর বিষয়টাকে আপনারা তখন বেমালু, সংবিধান যেহেতু মুক্তিযুদ্ধের একটা ফল আমাদের 72 সংবিধান, সেই কারণে আপনারা এটাকে ছুঁড়ে ফেলতে চান। মানে বিষয়টা আসলে কি? আপনি যে কথা বলেছেন এ কথা, সংবিধান ছুঁড়ে ফেলার কথা কিন্তু জামাত ইসলামী কেউ একবার বলেনি। কিন্তু বিএনপির অবিসংবাদিত নেত্রী তিনি 2011 সালের 13 এপ্রিল স্পষ্ট করে বলেছেন, সুযোগ পেলে আমরা এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলি না, উনি মনে হয় উনি বলেছেন সংশোধিত, যেটার জন্য অবশ্যই না, তত্ত্বাবধায়ক সরকার বাতিল অবশ্যই করেছিল, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, উনি কথা বলেছেন। আই হ্যাভ এ রেকর্ড, আই হ্যাভ এ ভিডিও রেকর্ড। 2 নম্বর কথা হলো, এম কে আনোয়ারের নাম শুনেছেন, সাবেক কৃষিমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন এই সংবিধান আমরা ডাস্টবিনে ফেলবো, ইয়েতে বলেছেন, প্রেস ক্লাবে বলেছেন। এটা জামাতের কেউ বলেনি। ছুঁড়ে ফেলে দেওয়ার কথা যদি বলতে হয়, যদি মুক্তিযুদ্ধের বিরোধী বলতে হয়, তাহলে খালেদা জিয়াকে বলতে হবে, কারণ খালেদা জিয়া যে এই কথা বলেছেন সেখানে। সেটা হলো যে দেখেন, ওই ওনারা এখন বলার চেষ্টা করছে বিগত সরকার প্রতারণা করার চেষ্টা করেছে। আমি তো বলবো স্পষ্ট, বিএনপি জনগণের সাথে প্রতারণার চেষ্টা করেছে। যে বিএনপি হাক ডাক ছেড়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন জায়গায় হাত ধরে করজোর মিনতি করে জনগণের কাছে বলেছেন, হাঁ ভোটে আপনারা একটি ভোট দিবেন। শহীদ আবু সাইদ ভাইয়ের সেই ইয়েতে গিয়ে আকুতি করে জনগণকে বলছেন যে আবু সাইদ ভাইয়ের গণ্য হলেও আপনারা হাঁ ভোটে একটি ভোট দিবেন। সেই হাঁ ভোটকে, সেই গণভোটকে এখন সংসদে দাঁড়িয়ে টকশোতে বলছে যে এটা অবৈধ, এটা কোনো অধ্যাদেশ না, এটা কোনো আদেশ হয় নাই, এই ভোটই বৈধ না। তাহলে তখন কেন এটার পক্ষে আপনি ফিরিস্তি গাইলেন? যে ছেলের সাথে আপনি ঘটা করে বিয়ে দিলেন, বিয়ের পরে বলছেন যে তাদের যে বিয়ের অনুষ্ঠানটা বৈধ ছিল না, তাহলে আপনি এই পরবর্তী প্রজন্ম কিভাবে আপনি মানে করবেন, চালাবেন? এটা তো নিজের সাথে সবিরোধিতা, নিজের সাথে নিজের প্রতারণা, নিজের সাথে নিজের দেশের সাথে প্রতারণা, নিজের দেশের জনগণের সাথে প্রতারণা। এই প্রতারণা দেশের মানুষ বুঝে গেছে। এই জন্য বিএনপির লোকজন ব্যাপকভাবে হাকডাক শুরু করে দিয়েছে যে আমরা জুলাইয়ের পক্ষে, আমরা যে কোনো মূল্যে অক্ষরে অক্ষরে প্রতি পৃষ্ঠা প্রতি লাইন বাস্তবায়ন করব, এই কথাগুলো বলার চেষ্টা করে। তিনি বলছেন যে জামাতের কেউ যুক্তি দিতেই পারে নাই। আপনারা তো যে আগে যে কথাগুলি বলেছেন 71, 72 বিধি, এই সেগুলো এখানে বলার চেষ্টা করেছেন। আপনারা সেই আবেগের কথাগুলোই বলেছেন। মাননীয় আইনমন্ত্রী শেখ খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ জিয়া, এই কথাগুলো এখানে বলার চেষ্টা করেছেন। এগুলো কি আবেগ না? এগুলো তো আসলে কোনো যুক্তির পাঠ না। এই আবেগগুলো এখানে উপস্থাপন করেছেন। তারপরে উনি একটা ভুল তথ্য দিচ্ছেন এখানে। উনি বলছেন যে বিএনপি সংস্কার চায়। আজকে এবং একাধিকবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন, আমরা সংস্কার চাই না, আমরা সংশোধন চাই। আমরা সংস্কার চাই না, আমরা সংশোধন চাই। কিন্তু বিএনপি সংস্কারের কর্মসূচি তো আমি বলছি, এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন, রেকর্ড আছে, ভিডিও রেকর্ড আছে, এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের আর্কাইভ থেকে। সালাউদ্দিন আহমেদ বারবার বলেছেন, উনি বারবার বলেছেন যে সংস্কার চাই না, আমরা সংশোধন চাই, যেটা সাংবিধানিক বিধানের মধ্য থেকে করা সম্ভব। উনি ভুল বুঝতে পেরেছে। আমরা বলেছি যে আমরা সংস্কার কর্মসূচি আমাদের পূর্ণ কর্মসূচি, সংস্কার আমরা চাই না তো কে চায়? এই জায়গাটা, এই কথাটুকু কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না। কে বলছে? স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলল? প্রধানমন্ত্রী বলতেছেন আমরা সংস্কার চাই না, এটা কোনো কথা না, এটা মোটা দাগে একটা কথা। এখন আপনি যেটা বলছেন সেটা বোধহয় সংবিধান সংস্কার না সংশোধন, এই জায়গাটার কথা এইটা আপনি বলছেন। শোনেন, সংবিধান সংস্কার হোক বা সংশোধন হোক, বিষয়টা হলো সংশোধনের দিকে কেন রাজি না, আমি সেটা খোলাসা করে বলি যে এটা পরবর্তী যে কোনো পার্লামেন্ট ভোট মেজরিটিতে এটা বাতিল করে দিতে পারে, সেই তো কথা। তাহলে আমি যদি এমনভাবে সংশোধন করতে, আইন করে সংশোধন করতে পারি যে ভবিষ্যতে আর কেউ সেটা বাতিল করতে পারবে না, সেই পথ তো সংবিধানের মধ্যে আছে, তাহলে আপনার আপত্তির জায়গাটা কি? কি কারণে আপনি আপত্তি করছেন? সংস্কারের আপত্তিটা কেন আপনাদের? আচ্ছা, সংস্কার সংশোধনে যদি আমাদের আমার কথা শুনুন, সংস্কার বলেন, বাস, আচ্ছা আপনি সংশোধন না বলে সংস্কার কেন বলছেন? এই কথাটা আমি একটু বলি, সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনে আমি একটা সংস্কার কমিশনের একটা নির্যাস
জিস্ট এই জায়গায় সেটা জায়গায় মতো আসছে হ্যাঁ, জায়গা মতো জিস্ট এবং আচ্ছা জিস্ট সংস্কার কমিশনে কি ছিল জাতির কাছে উপস্থাপিত হয়ে সেটা হা ভোটে বাস্তবে রূপান্তরিত কোথা থেকে আসলো সংস্কারের মধ্যে কি ছিল ভাই ভাই আমার কথা এই শুনেন জায়গায় একমত হয়েছে আমার কথা শুনেন আমার কথা শুনেন আমার কথা শুনেন জনগণ বুঝে শুনে এখানে যে 4টা প্রশ্নের উত্তর দিয়ে কথা তো সেখানে শুনতে হবে কথা তো শুনতে হবে সংস্কার যে কমিশন হইলো তারা যে জুলাই সনদ করলো সেখানে তো নোট অফ ডিসেন্ট ছিল তা আপনার ওই সংস্কার কমিশন চূড়ান্ত রিপোর্টে সেটা নাই কেন? এটা তো জাতির সাথে স্পষ্ট প্রতারণা। আপনি আগে করেছেন কেন করেছেন? এই কমিশনকে দিয়ে এই যে করেছেন আপনারা, আমি বলি কোনো অপশন ছিল না মানুষের। আপনি ব্যালট ধরাই দিয়েছেন, আপনি ব্যালট ধরাই দিয়েছেন। আমার কথাটা শুনেন, আপনি দেখাইলেন না এই জায়গাটা আপনি ক্লিয়ার করেন। আপনি আমার কথাটা শুনেন, এই জায়গাটা একটা পণ্য দেখে শুনে কিনলেন যে আসলে এটার আউটপুট হলো। আচ্ছা আপনি কিনে ব্যবহার আপনি এই জায়গাটায় প্রতারণা হয়েছে কিনা আমার সাথে বলেন তো। আপনি দেখাইলেন কনে একটা, পরে কাজের মেয়ে দিয়ে দিলেন বিয়ের সময়, আর বলবেন যে এটা তালাক দেওয়া যাবে না। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, কাবিন হয়ে গেছে, কাজের মেয়ে আমি দিচ্ছি, এটা কিন্তু আপনাকে জানানো হয়েছে আগে। না না না, এটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালাক তো দিছি আমরা। আমার কথা শুনেন, তখন আমি তালাক দেই নাই। প্রশ্নগুলো আগেই বলা হয়েছে। তখন তালাক দেই নাই কারণ তখন পরিবেশ প্রেক্ষাপট ছিল না। আমার যখন সুযোগ হয়েছে তখন আমি দিয়ে দিছি। আপনি এটা নিয়ে কেন ডিবেট করছেন? কিছু বিষয় তো আমার কথা শুনেন, আমার কথা শুনেন। নোট অফ ডিসেন্ট বলেন, যাই বলেন, সব সেটা কই গেল? চূড়ান্ত হওয়ার পরে চূড়ান্ত কে করেছে? চূড়ান্ত হওয়ার পরে কিন্তু গণভোট। ভাই আমি তো এটা রাজি হই নাই। আমি তো চূড়ান্ত হওয়ার পরে আপনি যে আদেশ দিয়েছেন, গোল যেটা হইছে এটাকে আপনি মানবেন না, পুরো খেলা আপনি মানবেন, এটা হইলো না? আমি মানবো, আমরা সমস্ত রাজনৈতিক দল বসে যে চার্টারে সই করেছি জাতির সামনে ওইটা মানবো। গুপসি আদেশ মানবো না। এই চার্টার গুপসি আদেশ মানবো না। চার্টারকে সামনে রেখে কিন্তু গণভোট হয়েছে। ভাই আপনি যে গণভোটের আদেশ দিয়েছেন সেটা আপনি একটা জনগণের অন্ধকারের আদেশ। প্রেসিডেন্টকে আপনি মানেন না, প্রেসিডেন্টের ভাষণ মানেন না, জনগণের রায়কে মানে মাংস খাবেন না, মাংস ঝোল খাইতেছেন, প্রেসিডেন্টের আলোচনা করতেছেন, আপনারা তো প্রেসিডেন্টের আদেশ এখন মানতেছেন, আবার প্রেসিডেন্টকে মানতেছেন না। আপনারা প্রেসিডেন্টকে মানতেছেন না। আমরা প্রেসিডেন্ট যে অধ্যাদেশ দিয়েছে, এটা বেআইনি অধ্যাদেশ, সংবিধান এলাও করে না, স্পষ্ট এলাও করে না। আমার কথা হলো আপনি সংবিধান যেটা আপনার বিরুদ্ধে যাচ্ছে, আমি জুলাই চার্টারে যেটা আসেন, আপনার মত হচ্ছে না, আপনি জুলাই চার্টারে আসেন, জুলাই চার্টারে আপনি আসেন না, এটা আপনি বলতেছেন যে জুলাই চার্টারে কেন আসতে চান না? সমস্যাটা কোথায়? জুলাই চার্টার কি সংস্কার আমি তো না? জুলাই চার্টারে এসেই গণভোট কোথায় জুলাই চার্টারে এসে? জুলাই চার্টারে একটা গণভোটে আছে? জুলাই চার্টারে আমি যে নোট অফ ডিসেন্ট দিলাম, আপনি যে নোট অফ ডিসেন্ট ওইটা গেল কই? যিনি খেলোয়াড় ছিলেন তিনি তো আগে দেখাইছেন আপনাকে, নোট অফ ডিসেন্ট দেখাইলে বৈধ হয়ে গেল। দেখাইলে বৈধ হয়ে গেল। আপনি আমরা যেটা ঐক্যমত্য হইলাম, সকলে মিলে ঐক্যমত্য হইছি, আমাদেরও তো নোট অফ ডিসেন্ট একজন না, আমি একা হইনি, আপনি ঐক্যমত্য হইছেন, আপনি সেই জায়গাটা নাই কেন? আচ্ছা, আমি বাবুলকে শুনি, তারপর আপনার কাছে আসবো। আমার কথা হলো পরিষ্কার, আমরা সমস্ত জাতির কাছে দায়বদ্ধ, নট জামাত এবং অধ্যাদেশ বা আদেশের প্রতি দায়বদ্ধ না। জাতিকে সামনে রেখে 3 মাস লাগাতার আলোচনা করে আমরা একটা কনক্লুশনে পৌঁছেছি। সেটা রাতের অন্ধকারে জালিয়াতি করে উল্টেই দিছে। এখন বলে যে এটা আপনার খাইতে হবে, এটা আপনার মানতে হবে। আপনি কেন মানবেন না? আশ্চর্য ব্যাপার। গণভোটের মধ্যে আপনার যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি উচ্চকক্ষ গঠন নিয়ে, সেই জায়গাটা নাই 2 নম্বরের ইস্যুতে। তো আপনি সেটা গণভোট চাপাই দিচ্ছেন আমার উপরে, একটা গুজামিল ধূম্রজাল সর্বব্যাপী দিয়ে। এখন এটা কোন আইন, এটা আদেশ, এটা মানতে হবে, এটা চেরতা খাইতে হবে, বেসিক জায়গাটা। এটা তো ডিবেটের জায়গা না। আপনি সংস্কার চাচ্ছেন, আমি সংস্কার চাচ্ছি। আপনার আমার মধ্যে পার্থক্য হয়েছে 15%, 20%, 80% তো কোনো পার্থক্য নাই। তাহলে আমরা সেটা বাস্তবায়ন করব। একটা সভরেন পার্লামেন্ট আমাদের পেয়েছি আমরা, এর উপর আর কোনো কিছু নাই। জনগণের পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আপনি আছেন, আমি আছি। আপনারা আসেন, আলোচনা করি যে আমরা কিভাবে বাস্তবায়ন করব এবং ভবিষ্যতে কেউ যাতে উল্টেই না দিতে পারে সেই পথই সংবিধানের মধ্যে আছে। আপনি এই জায়গায় না এসে আপনি বেআইনি আদেশের উপর ভিত্তি করে গণভোটের কথা কইতেছেন, এটা করতেছেন, রাতের আদেশের কথা বলতেছেন। কেন বলতেছেন ভাই? আপনিও যেটা চান আমিও সেটা চাই। এইটা তো ডিম আগে না মুরগি আগে, এই তর্কের কোনো প্রয়োজন নাই। আপনি আইন মানেন না এতদিন, সংবিধান এতদিন অর্ধেক মেনেছেন, গোজামিল দিয়ে এসছেন। এখন আপনি এখনো তাই করতেছেন, করতে চান, কেন করতে চাবেন? এখন তো আপনার পার্লামেন্ট আছে, এখন আপনি আইন কতদিন আপনি মানবেন না? কতদিন আপনি গোজামিল দিবেন? আমাদের বক্তব্যটা যে এখন আমরা করব আপনার আইন মেনে, নিয়ম মেনে আমরা একটা সংসদীয় কমিটি করব। তারা একটা পর্যালোচনা করে আমাদের জুলাই চার্টারকে সামনে রেখে এটাকে স্পিড ধারণ করে তারপর এমনভাবে আমরা করব ভবিষ্যতে আর যাতে কেউ এটা না করতে পারে। আপনি যদি 1 মিনিটে কিছু বলেন আমার কাছে। আমি শুনেন যে ক্রিমগুলো যেগুলো তো আসলে দেশের মৌলিক পরিবর্তন হবে, নতুন প্রজন্ম যেটাতে চেয়েছিল, যে জন্য শাহাদাত হয়েছে শহীদ আবু সাইদ ভাইয়ের, এগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। বাংলাদেশে প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্য, সেই জায়গায় বাংলাদেশে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলোতে
প্রদান এবং কমিশনের সদস্যগুলো নিয়োগের ক্ষেত্রে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া, তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা, Settle. এই যে বিচার বিভাগে আমি বলি, বিচার বিভাগ শহীদুল ভাই 1 মিনিট সময় দিয়েছে, তার মধ্যে যদি 30 সেকেন্ড চলে যায়, সরি, যে বিচার বিভাগের যে আলাদা এই সবগুলো ইস্যুতে যেগুলোতে আসলে পরিবর্তন হওয়া দরকার, এটা না হলে দেশ আসলে কোনো চেঞ্জই আসবে না। আর 80 ভাগ যা বলছে এগুলো আসলে কোনো চেঞ্জের মধ্যে পড়ে না। এইগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং তাদের স্বার্থে তাদের মতো করে তাদের ইচ্ছা প্রতিফলন করে দেশের মানুষের স্বার্থকে বিকিয়ে দিয়ে গণভোটের রায়ের বিপক্ষে গিয়ে বিএনপি এটা সংস্কার বলে জনসনের মধ্যে সংশোধন বলে প্রচার করার চেষ্টা করতেছে। ধন্যবাদ। এটা একই সাথে। 30 সেকেন্ড 30 সেকেন্ড আমি বলে দিই। আচ্ছা, এই যে নোট অফ ডিসেন্ট দিছে, এটা কি মানুষ জানে না? এটা তো প্রকাশ্য, আগেও বলছি এখনো তাই বলতেছি যে এই জায়গায় আমাদের আপত্তি না, আছে। note of এটা dissent জেনে তো মানুষ আমাকে ভোট দিছে, এইটা জেনে তো মানুষ আমাকে ভোট দিছে, তা আপনি আমাকে কেন বাধ্য করবেন? এবং ওইখানেও লেখা ছিল, এই চার্টারের মধ্যেও লেখা আছে যে যারা ম্যান্ডেট পাবে তারা যে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো আছে তারা তাদের মতো করে সেটা বিবেচনা করবে। সেখানেও লেখা আছে জুলাই চার্টারের মধ্যেও। এখন আপনি গায়ের জোরে বলতেছেন যে না, নোট অফ ডিসেন্ট কেন দিছে, এবং নোট অফ ডিসেন্ট আপনিও দিছেন, আপনি দেন নাই? নোট অফ ডিসেন্ট কেন দিছে এই প্রশ্ন কেউ করতেছে না। আপনিও তো দিয়েছেন। নোট অফ ডিসেন্ট কেন দিছে এই প্রশ্ন কেউ করতেছে না। আমাদের হাতে আর সময় নেই। শহীদুল Note of ইসলাম বাবুল এবং dissent, সালাউদ্দিন আপনাদের- নবী, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, পরে আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয় থেকে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।